এটি গুগল এআই স্টুডিও আর ফায়ারবেস ব্যবহার করে আসল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও চালু করার সম্পূর্ণ গাইড। আপনি আগে কখনো এআই স্টুডিও ব্যবহার না করেই থাকুন কিংবা ইতিমধ্যে কোনো প্রজেক্ট শুরু করেছেন কিন্তু পরবর্তী ধাপে কি করবেন বুঝতে পারছেন না, AEV আপনার জন্য। হয়তো আপনি একটি ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা আপনার মাথায় ঘুরতে থাকা কোনো SaaS আইডিয়া তৈরি করছেন। যাই হোক, আমি আপনার পাশে আছি। আর এসব শুনে যদি কিছুটা জটিল মনে হয়, চিন্তা করবেন না। আমি এই টিউটোরিয়ালটা তৈরি করতে সময় নিয়েছি যাতে এটি যতটা সম্ভব সহজভাবে অনুসরণ করা যায়, এমনকি আপনি আগে কখনো এ ধরনের কিছু না করলেও। তাহলে এই ভিডিওর জন্য রোডম্যাপটা এখানে। আমরা শুরু করব গুগল এআই স্টুডিওতে অ্যাপ তৈরি করে। এআই স্টুডিও একটা ফ্রি টুল যেখানে আপনি আপনার তৈরি করতে চাওয়া অ্যাপটি বর্ণনা করেন আর এটি আপনার জন্য একটা কাজের প্রজেক্ট তৈরি করে দেয়। কোনো কোডিংয়ের দরকার নেই। তৈরির সময় আমরা ফায়ারবেস এনেবল করব, যেটা আপনার অ্যাপকে একটি আসল কার্যকরী ব্যাকএন্ড দেয়। এটি ইউজার অ্যাকাউন্ট, ডাটাবেস এবং ফাইল স্টোরেজের মতো বিষয়গুলো ম্যানেজ করে। আর শুরু করার জন্য এটিও ফ্রি। এরপর আমরা নিশ্চিত করব সবকিছু ঠিকভাবে কনফিগার হয়েছে কিনা। অ্যাপটি টেস্ট করব, যেগুলো কাজ করছে না সেগুলো ঠিক করব, এমনকি একটি অ্যাডমিন ড্যাশবোর্ডও সেট আপ করব যাতে আপনি আপনার সব ইউজার এবং ডেটা এক জায়গায় গুছিয়ে দেখতে পারেন। তারপর আমরা এটিকে হোস্টিং ব্যবহার করে একটি আসল ডোমেনে লাইভ ডিপ্লয় করব। এটাই সেটআপের একমাত্র অংশ যেটা ফ্রি নয়, তবে পরে আমি আপনাকে খুব সহজ এবং সাশ্রয়ী একটা সেটআপ দেখিয়ে দেব। এখন AEVD তৈরি করার সবচেয়ে কঠিন অংশগুলোর একটি ছিল আসলে কোন অ্যাপটি ডেমো হিসেবে বানানো হবে সেটা ঠিক করা। AFDO শুধু কিছু বানানো নিয়ে নয়, বরং ব্যাকএন্ড সহ নিজের ওয়েব অ্যাপ তৈরি শেখানোর জন্য। তাই আমি এমন কিছু বেছে নিয়েছি যা শেখার জন্য সহজ, আবার সব কৌশল বোঝার মতো যথেষ্ট উন্নত। অনেক চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্তে এসেছি। এটা একটি ওয়েব অ্যাপ যার নাম ক্লায়েন্ট ভল্ট। এটা একটি সহজ ফাইল পোর্টাল যেটা কোনো ফ্রিল্যান্সার বা ডিজাইনার ব্যবহার করতে পারেন, যাতে তাদের ক্লায়েন্টরা লগ ইন করে ভিডিও, ডকুমেন্ট বা ছবি আপলোড করতে পারে। আমি এই নির্দিষ্ট প্রজেক্টটি বেছে নিয়েছি একটাই কারণেই। আমি আপনাকে দেখাই এটা কি কি করতে পারে। এই অ্যাপে একজন ব্যবহারকারী তাদের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারে, সাইন ইন ও সাইন আউট করতে পারে। তাই প্রতিটি ব্যবহারকারী অ্যাপের ভেতরে তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা পায়। যদি তারা সাইন আউট করে পরে আবার ফিরে আসে, তাদের সব ডেটা ঠিক আগের মতোই থাকে, কিছুই হারিয়ে যায় না। তারা ফাইল আপলোড করতে পারে আর সেই ফাইলগুলো নিরাপদভাবে ক্লাউডে সংরক্ষিত থাকে। তারা সেগুলো দেখা, ডাউনলোড ও ডিলিট করতে পারে এবং শুধু তারাই নিজেদের জিনিসে অ্যাক্সেস পায় এবং এই সবকিছু একসাথে কাজ করে। প্রতিটি বোতাম, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি ফিচার পর্দার আড়ালে ব্যাকএন্ডের সাথে কথা বলে যাতে সবকিছু ঠিকভাবে চলে। এটা শুধু কোনো ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট নয়, এটা একটি আসল ওয়েব অ্যাপ্লিকেশন। আর আমি আপনাকে যা দেখালাম সবকিছুই 4টে বিষয়ে এসে ঠেকে: ইউজার অথেন্টিকেশন, একটা ডেটাবেস, ফাইল স্টোরেজ এবং এগুলো সব UI এর সাথে সংযুক্ত করা। এগুলোই হলো যে কোনো আসল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির 4টে স্তম্ভ। আর এগুলোই আমি আপনাকে এই ভিডিওতে শেখাবো। আমরা একে একে প্রতিটি স্তম্ভ সেট আপ করব যাতে শেষে আপনার কাছে একটা সম্পূর্ণ কার্যকর ওয়েব অ্যাপ্লিকেশন থাকে। এবং এই স্তম্ভগুলো বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনি যা কিছু বানান শুধু এই একটি প্রজেক্টেই নয়, সবকিছুতেই প্রযোজ্য। এই কারণেই আমি এই টিউটোরিয়ালের ডেমো হিসাবে ক্লায়েন্ট ভল্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি একটা সহজ অ্যাপ, কিন্তু এটি কাজ করার জন্য এই 4টি স্তম্ভের ওপরে নির্ভরশীল এবং এটি আসলেই যে কোনো আসল ওয়েব অ্যাপ তৈরির মূল ধারণাগুলো শেখার জন্য আদর্শ একটা প্রজেক্ট। তাই আপনি আমার সাথে সাথে তৈরি করুন বা এটিকে আপনার নিজের প্রজেক্টের জন্য গাইড হিসাবে ব্যবহার করুন। এই ভিডিওতে আপনি যা শিখবেন তা এআই স্টুডিওতে আপনার পরবর্তী যে কোনো কিছু তৈরিতে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে ওয়েব অ্যাপ তৈরি করা শুরু করি। প্রথমে গুগল এআই স্টুডিওতে চান। আপনি যদি আগে কখনো এটি ব্যবহার না করে থাকেন, তাহলে আমি যে লিঙ্কটি বর্ণনায় দেব সেখানে যান এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন। এটি সম্পূর্ণ ফ্রি, তাই আমি ওপরের ডান পাশে গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করব। এখানেই আমি আমার গুগল অ্যাকাউন্ট নির্বাচন করব এবং আমার পাসওয়ার্ড দেব। সাইন ইন করলে এখানে ড্যাশবোর্ড দেখবেন। প্রম্পট টাইপ করার আগে আমার ফরম্যাট করার পদ্ধতিটি দেখুন, কারণ প্রম্পটের গঠন এআই স্টুডিও থেকে পাওয়া ফলাফলের মানের উপর সরাসরি প্রভাব ফেলে এবং এই ফরম্যাট যে কোনো প্রকল্পের জন্যই কাজ করে, শুধু আমি যে প্রজেক্ট বানাচ্ছি সেটার জন্য নয়। আমি প্রতিটি প্রম্পটকে 4টি ভাগে ভাগ করি। প্রথম অংশটি হলো এটি কি। এখানেই আপনি আপনার অ্যাপের নাম দেবেন এবং 1-2 বাক্যে এটি কি করে তা বর্ণনা করবে। আপনি এআই স্টুডিওকে পুরো ছবিটা দিচ্ছেন যাতে এটি বুঝতে পারে আপনি যা বানাচ্ছেন তার মূল উদ্দেশ্য কি। দ্বিতীয় অংশটি হলো এটির কি কি দরকার। এখানেই আপনি নির্দিষ্ট পেজ এবং ফিচারগুলো তালিকা করবেন। আপনার অ্যাপে থাকা উচিত, যেমন একটা লগ ইন পেজ, একটি ড্যাশবোর্ড, নির্দিষ্ট কিছু বোতাম, আপনার অ্যাপ যা যা চায়। এখানে আপনি যত বেশি বিস্তারিত দেবেন আপনার ফলাফল ততই ভালো হবে।
তৃতীয় অংশটি হলো এটি দেখতে কেমন। এখানেই আপনি ডিজাইন, রং, লেআউট, সামগ্রিক অনুভূতি বর্ণনা করবেন। এটার জন্য আপনাকে ডিজাইনার হতে হবে না, শুধু সহজ ভাষায় বর্ণনা করল এআই স্টুডিও সেটি নিয়ে এমন কিছু তৈরি করবে যা দেখতে সত্যি দারুণ হবে। আর চতুর্থ অংশটি হলো ব্যাকএন্ড ফিচার। এখানেই আপনি এআই স্টুডিওকে জানাবেন আপনার অ্যাপের পর্দার আড়ালে কি কি দরকার। আপনি যদি মনে করেন আমরা ইন্ট্রোতে যে 4টি স্তম্ভ নিয়ে কথা বলেছিলাম, এখানেই সেগুলো কাজে লাগবে। শুরুতে ব্যাকএন্ড নিয়ে নিশ্চিত না থাকলেও সমস্যা নেই, অ্যাপের ফিচারগুলো আগে বর্ণনা করে থাকলে এআই স্টুডিওকে আপনার জন্য ব্যাকএন্ড সেটআপ ও প্রয়োজনীয় সব ঠিক করে নিতে বলতে পারেন। তবে যখনই সম্ভব আপনি যত নির্দিষ্টভাবে আপনার চাহিদা জানাবেন ততই ভালো ফলাফল পাবেন। আর শুরু থেকেই এই অংশটি আপনার প্রম্পটে রাখলে এআই স্টুডিও স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফায়ারবেস সেটআপ করে দেবে। এই ধাপটাই আপনার প্রকল্পকে শুধু দেখতে ভালো কিছু থেকে একটি বাস্তব কার্যকর ওয়েব অ্যাপ্লিকেশনে রূপান্তরিত করে। ঠিক আছে, তাহলে সংক্ষেপে বলি, আমরা এখানে যা আলোচনা করলাম, এআই স্টুডিওতে ফিরে যাওয়ার আগে যে কোনো প্রম্পট লেখার জন্য এই ফর্মুলা অনুসরণ করুন। প্রথমে আপনার প্রকল্প কি কি দরকার, দেখতে কেমন এবং এতে কি কি ব্যাকএন্ড ফিচার থাকা উচিত এসব বর্ণনা করুন। এআই স্টুডিওতে প্রম্পট এভাবে সাজান, বাকিটা এআই স্টুডিও সামলে নেবে। জটিল মনে হলে ডেসক্রিপশনে দেওয়া আমার গুগল এআই স্টুডিও ফায়ারবেস গাইডটি দেখুন। তাই এখনই নিচের লিঙ্কে গিয়ে গাইডটি নতুন ট্যাবে খুলে নিন। এখন এআই স্টুডিওতে ফিরে গিয়ে প্রম্পটটি লিখছি, তারপর উপরে স্ক্রল করে এখান থেকেই শুরু করি। এখানে আমার কাছে এটা কি অংশটি আছে। আমি এআই স্টুডিওকে বলছি যে আমি ক্লায়েন্ট ভল্ট নামে একটি ওয়েব অ্যাপ তৈরি করতে চাই। এটি একটা ক্লায়েন্ট ফাইল পোর্টাল, যেখানে ফ্রিল্যান্সার এবং ডিজাইনাররা তাদের ক্লায়েন্টদের নিরাপদে ফাইল আপলোড ও ম্যানেজ করার সুযোগ দিতে পারবেন। তাহলে এখানে আমি এআই স্টুডিওকে মাত্র 2টি বাক্যে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এবং এর নিচে আমি দিয়েছে আমার প্রজেক্টে কি কি লাগবে। আমি এখানে সব জরুরি ফিচারগুলো তালিকাভুক্ত করছি এবং নিচের দিকে এই লাইনটি দিয়েছি যেখানে বলা আছে এখানে যেসব ফিচার বা ফাংশনালিটি উল্লেখ করা হয়নি কিন্তু অ্যাপটি ঠিকভাবে কাজ করার জন্য যেগুলো দরকার সেগুলোও যেন অন্তর্ভুক্ত করা হয়। আমি এই লাইনটি দিতে পছন্দ করি কারণ সবসময়ই কিছু ছোটখাটো বিষয় থাকে যেগুলো হয়তো মাথায় আসে না, কিন্তু এআই স্টুডিও জানে যে সেগুলো দরকার। তাহলে আপনি মূল বিষয়গুলো দেন আর বাকিটা এআই স্টুডিওকে পূরণ করতে দেন। এরপরে নিচে আমি বর্ণনা করি আমার অ্যাপটি দেখতে কেমন হওয়া উচিত। এখানে আমি শুধু প্রকল্পের ডিজাইন নিয়ে কিছু সাধারণ নির্দেশনা দিচ্ছি, এটা খুব জটিল কিছু হওয়ার দরকার নেই। আর নিচের দিকে এখানে একটা বড় বিষয় আছে, এখানেই আমরা আমাদের চাওয়া ব্যাকএন্ড ফিচারগুলো তালিকাভুক্ত করি। এখানে আমি এআই স্টুডিওকে বলছি যে আমার ইউজার অথেন্টিকেশন, একটা ডেটাবেস, ফাইল স্টোরেজ এবং সিকিউরিটি রুলস দরকার। এই 4টি স্তম্ভই আমরা ইন্ট্রোতে আলোচনা করেছি। আর এআই ফিচারগুলো সরাসরি প্রম্পটে রাখার ফলে এআই স্টুডিও জানে এগুলো আমার জন্য স্বয়ংক্রিয়ভাবে সেটআপ করতে হবে। তাহলে আমাদের প্রম্পট প্রস্তুত হয়ে গেলে আমি নিচের ডান পাশে গিয়ে বিল্ডে ক্লিক করব। এখন ডান পাশে থাকবে আপনার প্রিভিউ প্যানেল আর বাম পাশে আপনি লাইভ দেখতে পাবেন আপনার প্রকল্পের বিল্ডিং প্রসেসে কি হচ্ছে। এছাড়াও আপনাকে আপনার প্রকল্প সম্পর্কে প্রশ্ন করা হতে পারে এখানে বাম পাশে বা ডান পাশে। তাই আমি এখানে একটু অপেক্ষা করব এবং দেখি এরপর কি হয়। এখানেই আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা চাই আমাদের প্রকল্পের ডিজাইন কেমন দেখাবে। এখানে আমাদের কাছে কয়েকটি ভিন্ন অপশন আছে। আমি প্রতিটা অপশন দেখতে অ্যারোতে ক্লিক করতে পারি এবং মনে হচ্ছে আমি এই অপশনটাই বেছে নেব। তাহলে আমি এই ডিজাইনটি নির্বাচন করুন এ ক্লিক করব এবং কয়েক মুহূর্ত অপেক্ষা করব, দেখি এআই স্টুডিওর আর কিছু দরকার আছে কিনা। ঠিক আছে, এই প্রক্রিয়ার কোনো এক সময়ে আপনি এখানে একটি পপ আপ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ফায়ারবেস সক্রিয় করুন। এআই স্টুডিও বুঝতে পারছে যে আপনার অ্যাপের একটা আসল ব্যাকএন্ড দরকার এবং এটি সেট আপ করার জন্য আপনার অনুমতি চাইছে। এগিয়ে যান এবং এনেবল ফায়ারবেসে ক্লিক করুন। এটি আপনার ফায়ারবেস প্রজেক্ট তৈরি করবে, ডাটাবেস সেট আপ করবে, অথেন্টিকেশন কনফিগার করবে এবং সবকিছু আপনার অ্যাপের সাথে সংযুক্ত করবে। এই একটা বোতামে ক্লিক করলেই সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এখন এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি এরপর কি হয়। এবং যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন এআই স্টুডিও আপনাকে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের প্রাথমিক বিল দিয়ে দেবে। এবং এখন আপনি হয়তো লোভে পড়তে পারেন সরাসরি অ্যাপটি টেস্ট করা শুরু করতে এবং ডিজাইন ও সব পেজ ঘুরে দেখতে, কিন্তু আমি এখনই সেটা করতে না বলবো। এখানে আমাদের প্রথম কাজ হবে ব্যাকএন্ডে গিয়ে নিশ্চিত হওয়া যে সবকিছু ঠিকভাবে সেট আপ হয়েছে এবং সংযুক্ত আছে। এআই স্টুডিও আমাদের জন্য একটি ফ্রন্ট এন্ড এবং একটি ব্যাকএন্ড সেট আপ করেছে, কিন্তু আমরা চাই ব্যাকএন্ডের সবকিছু ঠিকভাবে কনফিগার হয়েছে কিনা তা নিশ্চিত করতে ফ্রন্ট এন্ডে কোনো পরিবর্তন করার আগে।
এভাবে একবার ব্যাকএন্ড ঠিকভাবে সেট আপ হয়ে গেলে এরপর আপনি যেসব পরিবর্তন করবেন সেগুলো আপনার অ্যাপের চূড়ান্ত ভার্সনেই হবে এবং কিছুই ওভাররাইড বা নষ্ট হবে না, তাই আমরা আগে এটি নিশ্চিত করব। এখন আপনার ব্যাকএন্ডে অ্যাক্সেস করতে হলে আপনাকে ফায়ারবেস কনসোলে যেতে হবে, যা একটি আলাদা ওয়েবসাইটে রয়েছে। তাহলে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে সেখানে যেতে হয় এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়, যাতে আপনি আমাদের দরকারি পরিবর্তনগুলো শুরু করতে পারেন। ফায়ারবেস কনসোলে যেতে হলে ওপরে গিয়ে একটি নতুন ট্যাব খুলুন এবং তারপর যান console.firebase.google.com-এ। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। তাহলে আমি এই লিঙ্কে যাচ্ছি এখানে। তারপর ডান পাশে আপনি আপনার প্রজেক্টটি এখানেই দেখতে পাবেন। এগিয়ে যান এবং এতে ক্লিক করুন। আমি এটা বন্ধ করে দিচ্ছি এবং এটিই আপনার ফায়ারবেস কনসোল। এখানেই আপনি আপনার অ্যাপের পেছনের সবকিছু দেখতে ও ম্যানেজ করতে পারবেন, যেমন আপনার ইউজার অ্যাকাউন্ট, ডাটাবেস, ফাইল স্টোরেজ, সিকিউরিটি রুলস, এসব সবকিছু এখানেই রয়েছে। যখনই আপনাকে কিছু চেক করতে হবে বা আপনার ব্যাকএন্ডে কোনো পরিবর্তন করতে হবে তখন এখানেই আসবেন। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে অথেন্টিকেশন চেক করা। চলুন এখানে বাম পাশে যান এবং সিকিউরিটির উপর মাউস রাখুন। অথেন্টিকেশনে ক্লিক করুন। এখান থেকে ওপরে যান এবং সাইন ইন মেথডে ক্লিক করুন। এখানে আপনি সাইন ইন প্রোভাইডারগুলোর একটি তালিকা দেখতে পাবেন। এআই স্টুডিও আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে গুগল সাইন ইন চালু করে দিয়েছে, যা দারুণ। কিন্তু যদি আপনি চান আপনার ইউজাররা ইমেল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারে, যেটা বেশিরভাগ অ্যাপে দরকার হয়, তাহলে সেটা আমাদেরকেই চালু করতে হবে। তাহলে এখানে ডান পাশে যান, অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করুন এবং এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করুন। এরপর এটাকে এখানেই চালু করুন এবং সেভ ক্লিক করুন। এবং এখন এই পরিবর্তন করার ফলে আমাদের ইউজাররা তাদের ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের ওয়েব অ্যাপে সাইন আপ করতে পারবে। এখানে আমরা দ্বিতীয় যে বিষয়টি সেট আপ করব তা হল ফাইল স্টোরেজ। বাম পাশের মেনুতে দেখুন ডেটাবেসেস অ্যান্ড স্টোরেজ, তারপর এখানে স্টোরেজে ক্লিক করুন। আপনি যখন প্রথমবার এটি খুলবেন তখন ফায়ারবেস আপনাকে ব্লেস প্ল্যানে আপগ্রেড করতে বলবে। চিন্তা করবেন না, কারণ এটা একেবারেই স্বাভাবিক। ফায়ারবেস স্টোরেজ ব্যবহার করার আগে আপনার ফাইলে একটি বিলিং অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটা বুঝে নেওয়া আপনি কোনো পেড সাবস্ক্রিপশনে সাইন আপ করছেন না। ফায়ারবেসের ব্লেস প্ল্যান হলো পে অ্যাজ ইউ গো, অর্থাৎ আপনি ফ্রি টিয়ারের বাইরে যতটুকু ব্যবহার করবেন কেবল সেটার জন্যই চার্জ করা হবে। আর ফ্রি টিয়ার আসলে বেশ উদার। আপনি পাচ্ছেন 5 গিগাবাইট স্টোরেজ, প্রতিদিন 1 গিগাবাইট ডাউনলোড আর প্রতিদিন 50,000টি রিড অপারেশন। প্রসঙ্গত, এই সংখ্যাগুলোর কাছাকাছি যেতে হলেও আপনাকে বেশ অ্যাক্টিভ করে অ্যাপ চালাতে হবে। শেখা, তৈরি করা এবং পেস্ট করার জন্য আপনি সম্ভবত 1 পয়সাও খরচ করবেন না। তবে চলুন আপগ্রেড প্রজেক্টে ক্লিক করি। তারপর নিচে স্ক্রল করে ক্রিয়েট এ ক্লাউড বিলিং অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন এবং এখানে আপনাকে আপনার যোগাযোগের তথ্য এবং পেমেন্ট পদ্ধতি পূরণ করতে হবে। এগুলো শেষ হলে স্টার্ট ফ্রিতে ক্লিক করুন। এখন আপনার পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে এখানে একটা পপ আপ আসতে পারে যেখানে একবারের জন্য $10 প্রিপেমেন্ট চাইতে পারে। এটা শুধু গুগল আপনার পেমেন্ট পদ্ধতি যাচাই করছে এবং এটি ফায়ারবেসের জন্য কোনো চার্জ নয়। একবার এটি আপনার অ্যাকাউন্টে জমা হলে আপনি ফ্রি ট্রায়াল ক্রেডিটও পাঠান এবং যদি আপনি কখনো আপনার বিলিং অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে $10 ফেরতযোগ্য। তাহলে আমি এখানে ওকেতে ক্লিক করব। এখন এখানে ফায়ারবেস আপনাকে বিলিং বাজেট সেট করার একটা অপশন দেবে। আমি পরামর্শ দেব এটা কম কোনো পরিমাণে সেট করুন। ধরা যাক $5 মতো কিছু রাখলে ভালো হবে। আপনার ব্যবহার যদি কখনো ওই পরিমাণের কাছাকাছি চলে যায় ফায়ারবেস আপনাকে একটি ইমেল পাঠাবে, তাই কোনো অপ্রত্যাশিত কিছু হবে না। আপনি এটাকে নিরাপত্তার জাল হিসেবে ভাবতে পারেন। চলুন নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করি এবং এখান থেকে নিচে স্ক্রল করে লিংক ক্লাউড বিলিং অ্যাকাউন্টে ক্লিক করি এবং এখানে আমি নিচে স্ক্রল করে ডানে ক্লিক করব। তারপর সবকিছু সেট আপ হয়ে গেলে এটি আপনাকে একটি ডিফল্ট বাকেট সেট আপ করতে বলবে। একটি বাকেট হলো যেখানে ফায়ারবেস আপনার সব আপলোড করা ফাইল সংরক্ষণ করে। এটাকে এমন একটা ক্লাউড ফোল্ডার হিসেবে ভাবুন যেখানে আপনার অ্যাপে ব্যবহারকারীরা যা কিছু আপলোড করে সবই রাখা হয়। আমি কোনো খরচ ছাড়াই লোকেশন অপশনটি বেছে নেব এবং নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে আমরা নিশ্চিত হব যে আমরা প্রোডাকশন মোডে শুরু করছি। তারপর ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে,
এখন আমরা আমাদের স্টোরেজ বাকেট সেট করে ফেলেছি। এখানেই আপনার ব্যবহারকারীরা যেসব ফাইল আপলোড করবে সেগুলো সংরক্ষিত থাকবে। এবং আপনি যদি ওপরে থাকা রুলস ট্যাবে ক্লিক করেন তাহলে এখানেই আপনার ফাইল স্টোরেজের সিকিউরিটি রুলসগুলো থাকে। আমরা ভিডিওতে একটু পরে আবার এখানে ফিরে আসব এবং আরও কিছু সেট করার পর এগুলো আপডেট করব। তাহলে সামনে এগোনোর আগে সংক্ষেপে বলি, আমরা সফলভাবে আমাদের স্টোরেজ বাকেট সেট করেছি এবং আগেই ইমেল ও পাসওয়ার্ড অথেন্টিকেশন এনাবেল করেছি। ফায়ারবেস কনসোলে আরও কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের ভিডিওতে একটু পরে ফিরে আসতে হবে, কিন্তু আপাতত এগুলোই ছিল দুটি বিষয় যা আমাদের এখানে শেষ করতে হয়েছে যাতে আমরা আমাদের অ্যাপ টেস্ট করতে পারি। এখন চলুন আমরা আবার এআই স্টুডিওতে ফিরে যাই এবং সেখানে জানিয়ে দিই আমরা ফায়ারবেস কনসোলের ঠিক কি কনফিগার করেছি। এভাবে আপনি নিশ্চিত হতে পারবেন আমাদের অ্যাপে আমরা যেসব পরিবর্তন করেছি সেগুলো ঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা। তাহলে আমি আবার এআই স্টুডিওতে ফিরে যাচ্ছি এবং এই প্রম্পটটি প্রবেশ করাচ্ছি। এখানে বলা হয়েছে আমি ফায়ারবেস কনসোলে যা কনফিগার করেছি তা হলো, প্রথমত আমি ইমেল এবং পাসওয়ার্ড অথেন্টিকেশনকে সাইন ইন প্রোভাইডার হিসেবে অ্যানাবেল করেছি। দ্বিতীয়ত আমি প্রোডাকশন মোডে ডিফল্ট বাকেট সহ একটা ফায়ারবেস স্টোরেজ সেট করেছি নিচের দিকে। এখানে আমি বলছি দয়া করে নিশ্চিত করুন অ্যাপের ফাইল আপলোড ফিচারটি যেন সম্পূর্ণভাবে ফায়ারবেস স্টোরেজের সাথে সংযুক্ত থাকে এবং ইমেল পাসওয়ার্ড অথেন্টিকেশন ফ্লোটি সাইন আপ ও সাইন ইন দুই ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করছে। এখানে আমরা যা করছি তা হলো এআই স্টুডিওকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি ফায়ারবেসের ব্যাকএন্ডে ঠিক কী পরিবর্তন হয়েছে। এবং আমি জোর দিয়ে বলবো যখনই আপনি ফায়ারবেস ব্যবহার করে আপনার অ্যাপের ব্যাকএন্ডে কিছু পরিবর্তন করবেন তখন এআই স্টুডিওকে অবশ্যই সেই পরিবর্তনের প্রসঙ্গ দিন। এভাবে এআই স্টুডিও আপনার জন্য কোডটি পর্যবেক্ষণ করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে। তাহলে চলুন এই প্রম্পটটি পাঠিয়ে দিই এবং কয়েক মুহূর্ত অপেক্ষা করি যাতে নিশ্চিত হতে পারি সবকিছু ঠিকভাবে আপডেট হয়েছে। দারুণ, সবকিছু প্রস্তুত। চলুন এবার আমাদের ওয়েব অ্যাপটি পরীক্ষা করি। তবে তার আগে বর্তমান অবস্থা দেখে নিই। এখন আমাদের একটি ফ্রন্ট এন্ড তৈরি হয়েছে। এআই স্টুডিও আমাদের জন্য সবকিছু তৈরি করেছে। এটাই আমাদের অ্যাপের ইন্টারফেস। পেজ, বাটন, লেআউট, ব্যবহারকারী যা কিছু দেখে এবং ব্যবহার করে সবকিছুই তৈরি হয়ে গেছে। আমাদের ব্যাকএন্ডের জন্য একটি ডাটাবেসও সেট হয়েছে যা আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছিল যখন আমরা বিল্ড করার সময় এনেবল ফায়ারবেস ক্লিক করেছিলাম। ডাটাবেসই হচ্ছে সেই জায়গা যেখানে আপনার অ্যাপের সব ডেটা, ব্যবহারকারীর তথ্য, ফাইলের বিবরণ এবং আপনার অ্যাপের মনে রাখার মতো যে কোনো কিছু সংরক্ষিত থাকে। আমাদের ইমেল ও পাসওয়ার্ড অথেন্টিকেশন চালু আছে যাতে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, লগ ইন ও লগ আউট করতে পারে এবং আমাদের স্টোরেজ কনফিগার করা আছে যেখানে ব্যবহারকারীরা যে আসল ফাইলগুলো আপলোড করবে সেগুলো সংরক্ষিত থাকবে। এবং যেহেতু আমাদের কাছে সেই ডেটাবেস রয়েছে তাই এই সব কিছু, প্রতিটি তৈরি হওয়া অ্যাকাউন্ট, প্রতিটি আপলোড হওয়া ফাইল, আপনার অ্যাপ যে কোনো ডেটা সংগ্রহ করে সবই সংরক্ষিত হবে এবং স্থায়ীভাবে থাকবে। এখন ভূমিকার অংশে আমি বলেছিলাম যে কোনো ওয়েব অ্যাপের জন্য একটা আসল ব্যাকএন্ড সেট করার 4টি স্তম্ভ রয়েছে। আমরা এখন ঠিক কোথায় আছি সেটা এখানে। প্রথম 3টি স্তম্ভ যা হলো ব্যবহারকারী অথেন্টিকেশন, একটি ডেটাবেস এবং ফাইল স্টোরেজ, এগুলো এখন সেট হয়ে গেছে। এখন আমরা শেষ স্তম্ভে এসে পৌঁছেছি যেটা হলো সবকিছু ইউআই এর সাথে সংযুক্ত করা। এবং এইটা প্রথম 3টির থেকে একটু আলাদা কারণ এটা এমন কিছু নয় যেটা আপনি শুধু চালু করলেই কাজ করবে। এটা আপনি কি তৈরি করছেন তার উপর নির্ভর করে বদলে যায়। প্রতিটি অ্যাপ আলাদা এবং কোন জিনিসগুলো সংযুক্ত করতে হবে বা আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন সেটা আপনার প্রকল্পের ওপর নির্ভর করে পরিবর্তিত হবে। তবে যে কোনো প্রকল্পের জন্য সাধারণ ধারণাটা হলো এটা কিভাবে কাজ করে। আমাদের অ্যাপে যেতে হবে, প্রতিটা ফিচার পরীক্ষা করতে হবে এবং আপনার ক্ষেত্রে যেগুলো ঠিকমতো কাজ করছে না সেগুলো নোট নিতে হবে। হয়তো সাইন ইন কাজ করছে না, আপনি সেটা লিখে রাখতে পারেন। হয়তো কোনো বোতাম তার কাজ ঠিকমতো করছে না, আপনি এটাও আপনার তালিকায় যোগ করতে পারেন। হয়তো ফাইল আপলোড হচ্ছে না বা ডেটা সেভ হচ্ছে না। যাচাইয়ের সময় এগুলো নোট করুন। পরীক্ষা শেষে এআই স্টুডিওতে ফিরে তালিকার সমস্যাগুলো সমাধান করুন। সমস্যা বর্ণনা করলে এআই স্টুডিও তা ঠিক করবে। এরপর আবার পরীক্ষা করে পরেরটিতে যান। প্রতিটি প্রম্পটে একটি সমস্যাই রাখুন যাতে সমাধান পরিষ্কার থাকে এবং অন্য কিছু নষ্ট না হয়। এখন অ্যাপে লগ ইনের মতো বড় সমস্যায় পড়লে তা দ্রুত ঠিক করা উচিত যাতে বাকি পরীক্ষা চালানো যায়। আমি আমার অ্যাপে এই প্রক্রিয়াটি দেখাবো। আপনার সমস্যাগুলো হয়তো আলাদা হবে কারণ তা আপনার অ্যাপের ওপর নির্ভর করবে, কিন্তু সামগ্রিক পদ্ধতিটা একদম একই। আপনি জিনিসগুলো পরীক্ষা করেন, কি কাজ করছে না সেটা নোট করে রাখেন আর প্রম্পট ব্যবহার করে সেগুলো সমাধান করেন। এআই স্টুডিওতে এটাই প্রক্রিয়া, আর সত্যি বলতে এটা খুবই সহজ। ঠিক আছে, তাহলে এবার চলুন আমাদের অ্যাপটা টেস্ট করা শুরু করি। ওয়েব অ্যাপটা টেস্ট করা শুরু করতে চলুন প্রিভিউ প্যানেলটা ম্যাক্সিমাইজ করি। এইখানে এই বোতামটাতে ক্লিক করুন
আর এটাই আমার অ্যাপের লগইন স্ক্রিনের চেহারা। স্বাভাবিকভাবেই আপনারটা একটু আলাদা দেখাবে। আমার ক্ষেত্রে আমার এখনও কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এখানে কিছু লেখার আগে মনে রাখবেন আপনার অ্যাপে প্রথম যে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেটাই এই ভিডিওতে পরে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট হয়ে যাবে। তাই নিশ্চিত হয়ে নিন আপনি যে ইমেইল আর পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটাই দীর্ঘমেয়াদে ব্যবহার করতে চান। এই অ্যাপের মালিক হিসাবে আমরা আপাতত এই প্রথম অ্যাকাউন্টকে সাধারণ টেস্ট অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করব, তবে পরে আমরা এই অ্যাকাউন্টকে অ্যাডমিন অধিকার দেব, যাতে আপনি আপনার সব ইউজার এবং তাদের সব ডেটা এক জায়গায় দেখতে পারেন। তাই এখানে ইমেইল আর পাসওয়ার্ড বাছাই করার সময় এটা মাথায় রাখবেন। আমি ইতিমধ্যে এখানে আমার ব্যক্তিগত তথ্য পূরণ করেছি, তাই এখন নিচে গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করব। আমরা অ্যাপের ভেতরে এসেছি, তাই আপনার ড্যাশবোর্ড আমারটার থেকে আলাদা হতে পারে। আপনার কাজের ওপর ভিত্তি করে ট্যাব বা লেআউট ভিন্ন হওয়া স্বাভাবিক। মূল বিষয় হল আপনি লগ ইন করেছেন এবং মূল স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটাই আপনার ইউজাররা প্রতিবার অ্যাপ ব্যবহারের সময় দেখবে। এখন আমরা চাই প্রতিটি মূল ফিচার টেস্ট করতে, যাতে নিশ্চিত হওয়া যায় এগুলো সত্যিই কাজ করছে। আমার অ্যাপের ক্ষেত্রে এর মানে হচ্ছে ফাইল আপলোড, ডাউনলোড আর ডিলিট টেস্ট করা। আপনার ক্ষেত্রে আপনার অ্যাপ যা করে তার উপর নির্ভর করে এটা ভিন্ন হতে পারে, কিন্তু প্রক্রিয়াটা একই। প্রতিটি ফিচার কে যাচাই করুন এবং নিশ্চিত করুন এটি যা করার কথা সেটাই করছে। তাহলে আমি আমারটা টেস্ট করব। আমি এখানে একটা ফাইল আপলোড দিয়ে শুরু করব। আমি ব্রাউজ লোকালিতে ক্লিক করব এবং এখানেই এই ফাইলটা আপলোড করার চেষ্টা করব। নিচে স্ক্রল করুন আর এখানেই দেখতে পাচ্ছেন আসলে কিছুই আপলোড হয়নি বলে মনে হচ্ছে। তাহলে এমন সমস্যার সমাধান কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। আমি ওপরের ডান পাশে গিয়ে এটা বন্ধ করব, তারপর আবার বাম পাশে ফিরে যাব। আপনার অ্যাপে যদি কিছু কাজ না করে তাহলে এআই স্টুডিওর সাথে কাজ করে তাকে ফিডব্যাক দিন এবং সেটি ঠিক করার জন্য বলুন। তাহলে এখানেই আমি বলবো, মনে হচ্ছে ফাইল আপলোড কাজ করছে না। এই সমস্যাটা খুঁজে বের করুন এবং ঠিক করুন, তারপর আমি এটা পাঠিয়ে দেব। এবং এখন আমরা এআই স্টুডিওকে এই সমস্যার সমাধান করতে দেব এবং আমাদের জন্য ঠিক করতে বলবো। তাহলে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব কখন এই সমস্যাগুলোর সমাধান হয়। এআই স্টুডিও অনুযায়ী অ্যাপটি এখন ফায়ারবেস স্টোরেজ এবং ফায়ার স্টোরের সাথে যুক্ত, যার ফলে ব্যবহারকারীরা ফাইল আপলোড করতে পারবে। আপনি এখানে একটি পপ আপ দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে কোড চালানোর সময় কিছু ত্রুটি হয়েছে। এমন পপ আপ আসলে শুধু ফিক্সে ক্লিক করুন। আর এখন আমরা এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে। দেখুন, সব সমস্যা সমাধান হয়েছে। তাহলে আবার ফাইল আপলোড করি। আমি উইন্ডোটা বড় করছি। আমাদের কাছে একটি ফাইল আছে। তাহলে যদি আমি নিচে স্ক্রল করি, দেখা যাচ্ছে আসলে ফাইলটা আপলোড হয়েছিল, শুধু সেটা দেখা যাচ্ছিল না। এটাই আসলে পুরো ব্যাপারটা। আপনি যখন আপনার ওয়েব অ্যাপের প্রথম ভার্সন তৈরি করবেন তখন সেটি তৈরি করুন, সবকিছু পরীক্ষা করুন, যেসব সমস্যা আছে সেগুলো নোট করুন, তারপর কে সেগুলোর সমাধান করুন। তাহলে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা নিশ্চিত হতে আমি আবার ব্রাউজ লোকালিতে ক্লিক করব। আমি এখানে আবার ফাইল আপলোড করার চেষ্টা করব। নিচে স্ক্রল করব আর দেখুন ওটা আছে। আমি ডাউনলোড বাটনেও ক্লিক করব যেন নিশ্চিত হতে পারে সেটাও ঠিকঠাক কাজ করছে। আর দেখুন এটা একদম ঠিকঠাক কাজ করছে। এটা বন্ধ করে দিই। এবার ফাইল ডিলিট করাও চেষ্টা করি। আমি ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করব, তারপর পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করব। দারুণ! তাহলে এর মানে আমাদের ডাটাবেসে ফাইল আপলোডের সব কিছু ঠিকঠাক কাজ করছে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করি। এখানে নিচের বাম পাশে আমি সাইন আউটে ক্লিক করব, তারপর আবার আমার অ্যাকাউন্টে লগ ইন করব। আবার সাইন ইন করি। তাহলে আমরা সাইন আউট করলাম, আবার সাইন ইন করলাম, আর আমাদের সব ডেটা এখানেই আছে। এর মানে আমাদের ডেটাবেস ঠিকঠাক কাজ করছে এবং ডেটা সংরক্ষণ করছে, যাতে ব্যবহারকারীদের জন্য সবকিছু টিকে থাকে। অথেন্টিকেশনও ঠিকঠাক কাজ করছে, কারণ আমরা কোনো সমস্যা ছাড়াই অ্যাকাউন্ট তৈরি, সাইন আউট এবং আবার সাইন ইন করতে পেরেছি। এবং এখন ফাইল আপলোডও কাজ করছে। আগে কিন্তু কাজ করছিল না, তাই ইউআই সংযোগের ধাপটি জরুরি। আমরা সব পরীক্ষা করে এআই স্টুডিও দিয়ে সমস্যাগুলো ঠিক করেছি। এখন ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড সঠিকভাবে কাজ করছে, অর্থাৎ 4টি স্তম্ভই তৈরি।
কার্যকারী ব্যাকএন্ড প্রস্তুত হওয়ায় চলুন পরবর্তী ধাপে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট সেট আপ করি। এখন ব্যবহারকারীরা অ্যাপে লগ ইন করলে শুধু তাদের নিজস্ব ডেটা ও ফাইলই দেখতে পাবে। এটাই ঠিক যেমনটা আপনার ব্যবহারকারীদের জন্য হওয়া উচিত। কিন্তু আপনি যেহেতু অ্যাপটি তৈরি করেছেন এবং চালাচ্ছেন, আপনি নিশ্চয়ই সবকিছু দেখার একটা উপায় চাইবেন। আপনি চাইবেন আপনার সব ব্যবহারকারী তাদের সব ডেটা এবং তাদের সব অ্যাক্টিভিটি এক জায়গায় দেখতে। অ্যাডমিন ড্যাশবোর্ড এভাবেই কাজ করে, যা যে কোনো অ্যাপের জন্য প্রযোজ্য। আপনি স্যাস টুল বা কোর্স প্ল্যাটফর্ম যাই চালান না কেন, আপনার কাস্টমার বা শিক্ষার্থীদের তালিকা দেখা প্রয়োজন। আমার অ্যাপে লগ ইন করে এক স্ক্রিনে সব ক্লায়েন্ট ও তাদের আপলোড করা ফাইল দেখতে চাই। সেট আপে দুটি কাজ প্রয়োজন। প্রথমত, এআই স্টুডিওকে অ্যাডমিন অ্যাকাউন্টটি চিনিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত আমাদের একটা আলাদা ভিউ তৈরি করতে হবে যেটা শুধু অ্যাডমিনই দেখতে পাবে। আপনার অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার আইডি খুঁজে পেতে হলে আমাদের আবার ফায়ারবেস কনসোলে যেতে হবে। তাই আমি এখানে ওপরে সেটা খুলব, তারপর অথেন্টিকেশনে ক্লিক করব এবং তারপর নিশ্চিত হবেন আপনি ইউজার্স ট্যাবে আছেন। এখানে আপনি আগেই তৈরি করা অ্যাকাউন্টটা দেখতে পাবেন আর এখানে ইউজার আইডিটা দেখতে পাবেন। কপি বাটনে ক্লিক করুন, তারপর আবার এআই স্টুডিওতে ফিরে যান। আমি এখানে প্রিভিউ প্যানেলটা মিনিমাইজ করব। তারপর এখানে আমরা এআই স্টুডিওতে আর একটা প্রম্পট পাঠাবো। এটার জন্য আমি একটা প্রম্পট রেখেছি যেটা আপনি গাইড থেকে কপি পেস্ট করতে পারেন। গাইডের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তাই আমি সেটা গাইড থেকে কপি করব, তারপর এখানেই পেস্ট করব। আমি এখানে ওপরে স্ক্রল করব এবং ঠিক এখানেই আমি ইতিমধ্যে আমার অ্যাডমিন ইউজার আইডি এখানে পেস্ট করেছি, কিন্তু আপনাকে অবশ্যই এটা পরিবর্তন করে একটু আগে ফায়ারবেস থেকে কপি করা ইউজার আইডি বসাতে হবে। এবং আমি এখানে এটাও বলতে চাই, আপনার অ্যাপে অ্যাডমিন ড্যাশবোর্ড যোগ করার জন্য এই প্রম্পটটা কেবল শুরু করার একটা পয়েন্ট। একদম ঠিক, এই প্রম্পটটা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন। আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যা চান তার উপর ভিত্তি করে সহজেই এতে বিভিন্ন কিছু যোগ বা বাদ দিতে পারেন। তাহলে এই প্রম্পটটা প্রস্তুত হয়ে গেলে আমি এখনই এটা পাঠিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে আরেকটু অপেক্ষা করব এবং এআই স্টুডিওকে তার কাজ করতে দেব। ঠিক আছে, দারুণ। এবং এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আবার ফায়ারবেস কনসোলে ফিরে গিয়ে নিশ্চিত হওয়া যে সিকিউরিটি রুলসগুলো আপডেট হয়েছে। চলুন আবার ফায়ারবেস কনসোলে যাই, তারপর ডেটাবেস এবং স্টোরেজে গিয়ে ফায়ারস্টোর খুঁজে বের করি। আমরা এখানেই ক্লিক করব, তারপর সিকিউরিটিতে ক্লিক করব। তারপর আমি যদি এখানে নিচে স্ক্রল করি তাহলে আপনি এই ব্লকটা দেখতে পাবেন যেখানে লেখা আছে ফাংশন ইজ অ্যাডমিন এবং পরের লাইনে এখানে আমার ইউজার আইডি আছে। এই লাইনটাই ফায়ারবেসকে বলে দেয় কোন অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস আছে। যদি আপনার ইউজার আইডি এখানে থাকে তাহলে আপনি ঠিক আছেন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যখন অ্যাডমিন প্রম্পট পাঠান তখন এআই স্টুডিও স্বয়ংক্রিয়ভাবে এই রুলগুলো আপডেট করে দেয়। কিন্তু কোনো কারণে যদি আপনি রুলসে আপনার ইউজার আইডি না দেখেন বা আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডের সব ইউজার না দেখায়, তাহলে আবার এআই স্টুডিওতে ফিরে যান এবং তাকে বলুন যেন ফায়ারস্টোরের সিকিউরিটি রুলগুলো আপডেট হয়েছে কিনা সেটা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ এখানে আমি আবার এআই স্টুডিওতে ফিরে যাব এবং এই প্রম্পটটি পাঠাবো। ফায়ারবেস সিকিউরিটি রুলগুলো যেন সম্পূর্ণ আপডেট হয়, আমার ইউজার আইডি যেন সেখানে থাকে এবং আমি যেন সব ডেটাতে অ্যাক্সেস পাই সেটা নিশ্চিত করতে বলবো। আমার ক্ষেত্রে আমার সিকিউরিটি রুলস ইতিমধ্যে আপডেট করা আছে, কিন্তু তারপরও আমি এই প্রম্পটটি পাঠাবো। দারুণ। তাহলে এখন এই প্রম্পট পাঠানোর পর আপনার সিকিউরিটি রুলস ঠিকঠাক কাজ করার কথা। আপনি চাইলে আবারও যাচাই করতে পারেন, সবসময় ফায়ারস্টোরে ফিরে গিয়ে সিকিউরিটি ট্যাবটি দেখতে পারেন। তবে এখানে এআই স্টুডিও আপনার জন্য সবকিছু সামলাতে পারবে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে স্টোরেজ রুলস নিয়ে যত্ন নেওয়া। এগুলোর ডাটাবেস সিকিউরিটি রুলস থেকে আলাদা এবং আমার অভিজ্ঞতায় এগুলো সবসময় স্বয়ংক্রিয়ভাবে একইভাবে সিঙ্ক হয় না। এটা গুরুত্বপূর্ণ কারণ স্টোরেজ রুলসই নিয়ন্ত্রণ করে কে আসলে ইউজাররা আপলোড করা ফাইলগুলো দেখতে ও অ্যাক্সেস করতে পারবে। তাই যদি আপনার অ্যাডমিন অ্যাকাউন্টের স্টোরেজ রুলসে অ্যাক্সেস না থাকে তাহলে অ্যাপ ডিপ্লয় করার পর অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি অন্য ইউজারদের ফাইল দেখতে পারবেন না। তাই আমরা স্টোরেজ রুলস ম্যানুয়ালি আপডেট করব যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করা যায়। তাহলে চলুন আবার আমাদের ফায়ারবেস কনসোলে ফিরে যাই, স্টোরেজে ক্লিক করি, তারপর রুলসে ক্লিক করি। তারপর এখানে সবকিছু হাইলাইট করে ডিলিট করে দেব। এবং আবারও যদি আপনি ডেসক্রিপশনে দেওয়া গাইডটি চেক করেন, সেখানে আমি কপি পেস্ট করার মতো স্টোরেজ রুলস দিয়েছি যেগুলো আপনি এখানেই রিপ্লেস করতে পারেন। তাই আমি গাইড থেকে ওটা কপি করব, তারপর এখানেই পেস্ট করব। এবং তারপর অবশ্যই এখানে একদম শেষে আপনার ইউজার আইডি আপডেট করতে ভুলবেন না।
তাই এটাকে হাইলাইট করে আপনার আসল ইউজার আইডি দিয়ে রিপ্লেস করুন। এটা হয়ে গেলে পাবলিশে ক্লিক করুন। তারপর আমরা আবার এআই স্টুডিওতে ফিরে যাব এবং এগিয়ে যাওয়ার আগে সবকিছু সিঙ্ক হতে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করুন। দারুণ! এবং এখন যেহেতু এটা হয়ে গেছে, আমরা জানি স্টোরেজ রুলস ঠিকভাবে সেট আপ হয়েছে এবং ডিপ্লয় করার সময় সবকিছু ঠিকঠাক কাজ করবে। এবার চলুন দেখি আমাদের অ্যাডমিন প্যানেল আসলে দেখতে কেমন। আমি ওপরে গিয়ে এই পেজটা রিফ্রেশ দিয়ে শুরু করব। তারপর আমি প্রিভিউ প্যানেলটা ম্যাক্সিমাইজ করব। আর এখন আমাদের অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটা দেখতে এমন। আমি আমার মোট ইউজার, আমার কাছে থাকা ফাইলের সংখ্যা আর সার্ভারের স্ট্যাটাস দেখতে পাচ্ছি এবং এখানেই আমি আমার ইউজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখন আমার অ্যাডমিন কন্ট্রোল প্যানেলের জন্য আমি নিশ্চিত হতে চাই যে এটা নতুন ইউজারদেরও ট্র্যাক করছে এবং তারপর আমি তাদের ফাইল পড়তে এবং ডাউনলোড করতে পারি। তাই আমি নিচের বাম পাশে সাইন আউটে ক্লিক করব এবং আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে এই তথ্যগুলো পূরণ করি। তারপর এখানেই সাইন আপ করব এবং এখন আমি আবার সেই টেস্ট ফাইলটা আপলোড করব। এখানে ডাবল ক্লিক করি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি এটা আপলোড হয়েছে। তাহলে এখন আমি এই অ্যাকাউন্ট থেকে সাইন আউট করব এবং আবার আমার অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করব। এখানে আবার সাইন ইন করি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমার 2 জন ইউজার আছে এবং আমি দেখতে পাচ্ছি তারা একটি ফাইল আপলোড করেছে। তাই যদি আমি ম্যানেজ ডেটাতে ক্লিক করি তাহলে দেখতে পারি সেই টেস্ট ফাইলটা যেটা আমরা এই অ্যাকাউন্টে আপলোড করেছিলাম। আর এটাই হচ্ছে অ্যাডমিন কনসোলের শক্তি। আমি আমার সব ইউজার, তাদের ইমেল, কখন সাইন আপ করেছে এবং প্রত্যেকে কতগুলো ফাইল আপলোড করেছে সব দেখতে পারি। আপনার অ্যাপে যত ইউজারই সাইন আপ করুক না কেন, অ্যাডমিন কন্ট্রোল প্যানেলের সবকিছু স্পষ্ট ওভারভিউ সবসময় আপনার কাছে থাকবে এবং আপনার প্রতিটি ইউজারের অভিজ্ঞতাও পুরোপুরি ব্যক্তিগত থাকে। তারা শুধু নিজেদের ডেটাই দেখতে পারে এবং এখন এর মানে আমাদের অ্যাপ পুরোপুরি তৈরি এবং কাজ করছে। আমাদের কাছে ইউজার অ্যাকাউন্ট, একটি ডেটাবেস ফাইল, স্টোরেজ, সিকিউরিটি রুলস এবং একটি অ্যাডমিন ড্যাশবোর্ড আছে। এখন আমাদের এই জিনিসটা ইন্টারনেটে লাইভ করতে হবে। তাহলে এখন চলুন এটাকে গিটহাবে সেভ করি এবং ডিপ্লয় করি। তাই আমি এটা এখানে মিনিমাইজ করছি। তারপর ওপরের ডান দিকে সেটিংসে ক্লিক করুন, এই অ্যারোতে ক্লিক করুন এবং গিটহাবে ক্লিক করুন। চালিয়ে যেতে গিটহাবে সাইন ইনে ক্লিক করুন। আপনার যদি আগে থেকেই গিটহাব অ্যাকাউন্ট থাকে তাহলে এখানেই লগ ইন করতে পারেন, কিন্তু যদি আপনার এখনও অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে সাইন আপ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এখানেই আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করব। এখানে আপনি আপনার ইউজার নেম বেছে নিতে পারবেন। আপনি আপনার দেশ বা অঞ্চলও বেছে নিতে পারেন। তারপর নিচে স্ক্রল করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর এখানে শুধু নিচে স্ক্রল করে ইনস্টল অ্যান্ড অথরে ক্লিক করুন এবং এখন এখানে আমাদের একটা রিপোজিটরি তৈরি করতে হবে। একটা রিপোজিটরি হলো গিটহাবে এমন একটা জায়গা যেখানে আপনার ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ সংরক্ষিত থাকবে। আমরা পরে এটি ব্যবহার করব আসলে ইন্টারনেটে ডিপ্লয় করার জন্য। তাহলে এখানে আমি শুধু লিখব ক্লায়েন্ট ভল্ট ওয়েব অ্যাপ আর বর্ণনার জন্য লিখব টিউটোরিয়াল ওয়েব অ্যাপ। আর ভিজিবিলিটির জন্য আমি পরামর্শ দেব এটিকে প্রাইভেটই রাখুন। নিচে যান এবং ক্রিয়েট গিটহাব রিপোজিটরিতে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল করে একদম নিচে যান এবং স্টেজ অ্যান্ড কমিট অল চেঞ্জেসে ক্লিক করুন। এখন আমাদের ওয়েব অ্যাপটি গিটহাবে সেভ করা হয়েছে, তাই আমরা এটি ডিপ্লয় করার জন্য প্রস্তুত। এটা দারুণ, কিন্তু আমরা কিভাবে আসলে এটাকে ইন্টারনেটে আনবো যেখানে সবাই দেখতে পারবে? আসলে আমাদের হোস্টিং দরকার। আর যদি আপনি হোস্টিং সম্পর্কে জানেন না তাহলে এটা মূলত সার্ভারে জায়গা ভাড়া নেওয়া, যা 24 ঘন্টা অনলাইনে থাকে। তাই আপনার অ্যাপটি সবসময় অ্যাক্সেসযোগ্য থাকে যখনই কেউ এটি ভিজিট করে। এটাই এই সেটআপের একমাত্র অংশ যা ফ্রি নয়, কিন্তু এটা জরুরি, কারণ এটা ছাড়া আপনার অ্যাপের ইন্টারনেটে কোনো ঠিকানা থাকবে না। অনেক ধরনের হোস্টিং অপশন আছে, কিন্তু এআই স্টুডিও প্রজেক্টের জন্য সবচেয়ে সহজ উপায় আমি যেটা পেয়েছি সেটা হলো হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার সরাসরি গিটহাবের সাথে সংযুক্ত থাকে, তাই আপনি যখনই আপনার প্রজেক্টে কোনো পরিবর্তন পুশ করেন তখনই এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপটি পুনরায় ডিপ্লয় করে। আপনাকে কিছু ম্যানুয়ালি আপডেট করার চিন্তা করতে হবে না। হোস্টিঙ্গার এমন প্রযুক্তিকেও সাপোর্ট করে যেটাতে এআই স্টুডিও প্রজেক্টগুলো সরাসরি চলে, তাই আপনার দিক থেকে কোনো বাড়তি কনফিগারেশনের দরকার নেই। আপনি প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেইন নামও পাবেন।
ফলে আপনার অ্যাপের জন্য একটা আসল পেশাদার ইউআরএল হবে, শুধু এলোমেলো অক্ষরের কোনো স্ট্রিং নয়। আর আপনি যেটা পাচ্ছেন তার তুলনায় দামটাও বেশ সাশ্রয়ী। তাহলে পরবর্তী ধাপ হলো হোস্টিংয়ারে সাইন আপ করা, যাতে আপনি এক্সক্লুসিভ ডিসকাউন্ট পেতে পারেন। এই স্ক্রিনে দেখানো লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্কটি আপনাকে সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে আপনি সবচেয়ে কম দামে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমি এগিয়ে গিয়ে ভিডিও ডেসক্রিপশনের উপরের লিঙ্কে যাব। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখন স্টার্ট নাওতে ক্লিক করুন। এরপর নিচে আমরা বিজনেস প্ল্যান খুঁজে নেব। আমাদের এই প্ল্যানটি নির্দিষ্টভাবে নেওয়ার কারণ হচ্ছে, যদি আমি এখানে নিচে স্ক্রল করি আপনি দেখবেন এতে 5টি ম্যানেজড নোড.js ওয়েব অ্যাপস অন্তর্ভুক্ত আছে এবং এটাই সেই ফিচার যা আমাদের দরকার হবে। তাহলে চলুন ওপরে স্ক্রল করি এবং চুজ প্ল্যানে ক্লিক করি। এখানে শুরুতেই আপনার বিলিং পিরিয়ড বেছে নিন, যা ডিফল্টভাবে সেট করা থাকবে। এটি ডিফল্টভাবে 48 মাসে সেট করা থাকবে, তবে আপনি চাইলে এটি 24 মাস, 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। এই ভিডিওর জন্য আমি 12 মাসের অপশনটি বেছে নিচ্ছি। আমরা এখনও অনেকটা সেভিংস এবং প্রথম বছর ফ্রি ডোমেনও পাচ্ছি। নিচে ডোমেন নাম টাইপ করা যাবে, তবে আমি পরে করব। এবং ডান পাশে এখানেই আপনি আপনার অর্ডার রিভিউ করতে পারবেন। এবং ভুলবেন না, ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করলে আপনি এই অতিরিক্ত ডিসকাউন্টও পেতে পারেন। আপনি যখন প্রস্তুত নিচে যান এবং কন্টিনিউ ক্লিক করুন। এরপর এই পেজে আপনাকে একটা হোস্টিংজার অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। তাই আপনার ইমেল ঠিকানা দিন এবং একটা পাসওয়ার্ড তৈরি করুন। তারপর রেজিস্টার ক্লিক করুন। এখন এই পেজে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন। চেকআউট প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। ঠিক আছে, এবং আপনি যখন এই পেজে পৌঁছাবেন তখন আপনাকে হোস্টিংজারের অনবোর্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। এবং আপনি যখনই এই ভিডিওটি দেখছেন, অনবোর্ডিং প্রক্রিয়াটি একটু ভিন্ন দেখাতে পারে, কিন্তু যদি একটু ভিন্নও হয় সামগ্রিক ধাপগুলো একই থাকবে। তাই যতটা পারেন ধাপে ধাপে অনুসরণ করুন। এই প্রথম প্রশ্নের জন্য আমি বলবো যে আমি এই ওয়েবসাইটটি নিজের জন্য তৈরি করছি। আমি একটি নতুন সাইট তৈরি করতে চাই। নিচের ডান পাশে আমি স্কিপ পার্সোনালাইজেশন ক্লিক করব। এরপর যখন আপনি এই পেজে আসবেন তখন 3টি অপশন দেখতে পাবেন। এখানে নিচে স্ক্রল করুন এবং নোড.js ওয়েব অ্যাপ লেখা অপশনটি খুঁজে বের করুন। এটি আমাদেরকে গিটহাবের মাধ্যমে ডিপ্লয় করার সুযোগ দেবে। তাহলে এটিতে ক্লিক করুন এবং তারপর নেক্সট ক্লিক করুন। এবং এখানেই আপনি প্রথম বছরের জন্য আপনার ফ্রি ডোমেন নাম ক্লেম করতে পারবেন। এখানে আমি টাইপ করছি clientvaulttutorial.com এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই ডোমেনটি প্রথম বছরের জন্য ফ্রি। তাই আমি এটা ক্লেম করব এবং নেক্সট ক্লিক করব। এবং এরপর এখানেই আপনাকে আপনার ডোমেন নামের মালিকানা তথ্য যাচাই করতে হবে। এই তথ্যের উপর ভিত্তি করেই আপনার ডোমেন রেজিস্টার করা হবে। তাই এখানে সব তথ্য সঠিক আছে কিনা নিশ্চিত করুন এবং সবকিছু পূরণ করার পর রেজিস্টার ক্লিক করুন। এখানে আপনার ফোন নম্বরে একটা টেক্সট মেসেজ আসতে পারে। এগিয়ে যান এবং এখানে আপনার কোডটি লিখুন এবং ভেরিফাই ক্লিক করুন। দারুণ, এখন আপনার ডোমেন ব্যবহারের জন্য প্রস্তুত। এই স্ক্রিনে আসার পর কানেক্ট উইথ গিটহাব ক্লিক করুন এবং এর পরের স্ক্রিনে আপনি ঠিক করতে পারবেন আপনি হোস্টিংজারকে আপনার সব রেপোজিটরিতে অ্যাক্সেস দিতে চান নাকি শুধু নির্দিষ্ট কিছু রেপোজিটরিতে। আমার ক্ষেত্রে আমি সবগুলোতেই অ্যাক্সেস দেব। আমি নিচে স্ক্রল করে ইনস্টল অ্যান্ড অথরাইজ ক্লিক করব এবং এরপর এখানেই আপনি সেই রেপোজিটরিতে দেখতে পাবেন যেটা আমরা কিছুক্ষণ আগে গুগল এআই স্টুডিওতে তৈরি করেছিলাম। আমি এখানেই আমার রেপোজিটরিতে ক্লিক করব এবং কন্টিনিউ ক্লিক করব এবং তারপর এখানে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল ফ্রেমওয়ার্ক প্রিসেট পরিবর্তন করা। এটা ক্লিক করুন এবং তারপর একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করুন। আপনি এই অপশনটা খুঁজছেন যার নাম ভাইট। এটা ক্লিক করুন এবং তারপর এই পেজটা নিচে স্ক্রল করুন। এটার পাশে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস খুঁজে বের করব। অ্যাড ক্লিক করুন। এখানে আমরা কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবলস যোগ করব একটি এপিআই কি ব্যবহার করে। আপনার গুগল এআই স্টুডিও প্রজেক্টে যদি কোনো এআই ফিচার থাকে, যেমন চ্যাটবট, ইমেজ জেনারেশন বা যে কোনো ধরনের এআই চালিত টুল, তাহলে ডিপ্লয় করার পর এই ফিচারগুলো কাজ করবে না যদি না আমরা একটা এপিআই কি যোগ করি। তাহলে চলুন এটা ঠিক করে নিই। এখন আবার গুগল এআই স্টুডিওতে ফিরে যাই।
এবং আমি এটা বন্ধ করে দিচ্ছি। ব্যাক টু স্টার্ট ক্লিক করুন, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করুন এবং এখানে আপনি এপিআই কিজে চলে আসবেন। ডান পাশে ক্রিয়েট এপিআই কি ক্লিক করুন, তারপর ক্রিয়েট কি ক্লিক করুন, তারপর কপি কি ক্লিক করুন এবং আবার হোস্টিংয়ারে ফিরে যান এবং এখানে প্রথম নামের জায়গায় লিখুন জেমিনি এপিআই এবং তারপর এখানে সেই কি পেস্ট করুন। অ্যাড মোর ক্লিক করুন। এরপর পরের নামের জন্য আমরা এটাকে গুগল অ্যাপি কি নাম দেব। তারপর আবার একই কি পেস্ট করুন এবং আরও একবার অ্যাড মোর ক্লিক করুন। এবার এটাকে ভাইট জেমিনি এপিআই নাম দিন এবং আবার সেই একই কি পেস্ট করুন। সব হয়ে গেলে ফিনিশ ক্লিক করুন এবং তারপর ডিপ্লয় ক্লিক করুন। দারুণ! এখন আপনার ওয়েব অ্যাপ ডিপ্লয় হতে যাচ্ছে। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং সবকিছু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয়মেন্ট সম্পন্ন হয়েছে এবং আমাদের অ্যাপ আমাদের কাস্টম ডোমেনে এখানেই পাওয়া যাচ্ছে। তাহলে সবকিছু ইতিমধ্যে সংযুক্ত এবং প্রস্তুত। তাহলে আমি এই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েব অ্যাপে যাচ্ছি এবং দেখুন হয়ে গেল। এখন আমরা আগে যা কিছু করেছি, যেমন অ্যাডমিন অ্যাকাউন্টে সাইন আপ করা এবং ফাইল আপলোড করা, সেই সব তথ্য এখানেই থাকার কথা, তাই? তাহলে আমি এখন আমার অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করব এবং সাইন ইন ক্লিক করব। চমৎকার! আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন সবকিছু একদম আগের মতোই আছে, যেমনটা এআই স্টুডিওতে ছিল। এর কারণ হলো প্রিভিউটা পুরো সময় জুড়ে একই ফায়ারবেস ব্যাকএন্ডের সাথে সংযুক্ত ছিল এবং এটা দারুণ, কারণ এর মানে হচ্ছে আপনার ডেটাবেস আর ব্যাকএন্ড পুরো সময় ঠিকভাবে কাজ করছিল। এখন যদি কিছু আপনার প্রত্যাশা মতো কাজ না করে অথবা ভবিষ্যতে আপনি আপনার অ্যাপে কোনো পরিবর্তন আনতে চান, তাহলে এটা কিভাবে করবেন দেখুন। প্রথমে আবার গুগল এআই স্টুডিওতে ফিরে যান এবং এটা বন্ধ করুন। ড্যাশবোর্ডে ক্লিক করুন, তারপর অ্যাপসে ক্লিক করুন। এরপর এখানেই আপনি যেই অ্যাপটি ডিপ্লয় করেছেন সেটাতে ক্লিক করুন এবং এখানে আপনি শুধু আপনার পরিবর্তনগুলো করবেন বা এআই স্টুডিওকে জানাবেন কি ঠিক করতে হবে, তারপর সেটা গিটহাবে সেভ করে দেবেন। হোস্টিংয়ার আপনার গিটহাবের সাথে সংযুক্ত, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেটটি ধরবে এবং আপনার অ্যাপটি আবার ডিপ্লয় করবে। হোস্টিংয়ারে আপনাকে কিছুই করতে হবে না। আপনি এআই স্টুডিওতে পরিবর্তন করেন, গিটহাবে পুশ করেন আর সেটা আপনার লাইভ সাইটে দেখায়। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি ছোট একটা পরিবর্তন করতে পারি। আমি বলবো অ্যাডমিন প্যানেলে লাল রঙের পরিবর্তে সবুজ করে দাও। তাহলে আমরা এখানেই এমন ছোট একটা ডিজাইনের পরিবর্তন করব। আমি এখন এই পরিবর্তনটা পাঠিয়ে দেব এবং তারপর এআই স্টুডিওকে একটু সময় দেব যেন সে রঙগুলো পরিবর্তন করতে পারে। এবং এখন এখানে প্রিভিউ মোডে আপনি দেখতে পাচ্ছেন এটা এখন সবুজ। এই আপডেটটা আমাদের আসল লাইভ ডিপ্লয়মেন্টে পাঠাতে হলে ওপরের ডান দিকে যান এবং সেটিংসে ক্লিক করুন, তারপর অ্যারোতে ক্লিক করুন, এরপর গিটহাবে ক্লিক করুন। তারপর আমরা নিচে স্ক্রল করব, স্টেজে ক্লিক করব এবং সব পরিবর্তন কমিট করব। তারপর তোমার পরিবর্তনগুলো গিটহাবে আপলোড হয়ে যাবে। এরপর আবার তোমার ওয়েব অ্যাপে ফিরে যাও এবং পেজটা রিফ্রেশ করো এবং তারপর এখানে যেমন দেখতে পাচ্ছ হোস্টিংয়ার স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাপ আপডেটের পরিবর্তন সহ আবার ডিপ্লয় করেছে এবং এখানে ওপরে একটা ছোট্ট বিষয় তুমি লক্ষ্য করবে, সেটা হলো আসল সাইটের নাম। এটাই ডিফল্ট নাম। প্রত্যেকটি গুগল এআই স্টুডিও ওয়েব অ্যাপ এই নামটাই পান। এটা ঠিক করতে আর তোমার সাইটের টাইটেল আপডেট করতে ঠিক একই কাজ করতে হবে। তুমি আবার এআই স্টুডিওতে ফিরে গিয়ে পরিবর্তনের অনুরোধ করবে, তারপর সেই পরিবর্তন গিটহাবে কমিট করবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেই ওয়ার্কফ্লো ব্যবহার করেই তুমি যে কোনো পরিবর্তন বা সমস্যা সমাধান করতে পারবে। এখন এখানে শেষ করার আগে চল ফিরে যাই হোস্টিংয়ারে, তারপর এটা থেকে বেরিয়ে আসি এবং এখানে তুমি তোমার এইচ প্যানেল খুঁজে পাবে। এখান থেকেই তুমি তোমার ডিপ্লয়মেন্ট এবং হোস্টিং ম্যানেজ করতে পারবে। ঠিক এখানেই তোমার টু ডু লিস্টে কিছু আইটেম থাকতে পারে এবং যদি তুমি ওপরের বাম পাশে এখানে ক্লিক করো, তারপর ওয়েবসাইটসে ক্লিক করো, নোট.js-এ ক্লিক করো, তোমার ওয়েব অ্যাপ এখানেই তালিকাভুক্ত দেখতে পাওয়ার কথা। এর নিচে ড্যাশবোর্ডে ক্লিক করো এবং ঠিক এখানেই তুমি তোমার ডিপ্লয়মেন্ট সংক্রান্ত সব তথ্য দেখতে পারবে। তুমি তোমার সেটিংস অ্যাক্সেস করতে পারবে। ঠিক এখানেই তুমি তোমার বর্তমান ডিপ্লয়মেন্ট এবং আরও কিছু অন্যান্য তথ্য দেখতে পাবে।
নিচের দিকে তুমি তোমার ডোমেন সংক্রান্ত কিছু তথ্য দেখতে পেতে পারো। ভিডিওর পরে ডোমেন রেজিস্ট্রেশনের ইমেলটি চেক করো। সেখানে হোস্টিঙ্গার থেকে আসা লিঙ্কে ক্লিক করলেই ডোমেন ভেরিফাই হয়ে যাবে। ড্যাশবোর্ডে কিছু খুঁজতে সমস্যা হলে ওপরের ডানে আস্কে আইতে ক্লিক করো। এটি কোডি এআই খুলে দেবে। তুমি এটিকে যে কোনো প্রশ্ন করতে পারো এবং এটি খুবই সহায়ক। এটি সমাধান না পেলে আপনাকে লাইভ এজেন্টের সাথে যুক্ত করবে। এটি বেশ সহায়ক। এখন চলুন ফায়ারবেস কনসোলটি একবার ঘুরিয়ে দেখাই। তাই আমি আবার ফায়ারবেসে ফিরে যাচ্ছি। এখানে ওপরে তোমার প্রজেক্ট ওভারভিউ আছে। আমি এতে ক্লিক করব। এটি তোমার প্রজেক্টের একটা স্ন্যাপশট দেখায়, যার মধ্যে তুমি কোন প্ল্যানে আছো এবং তোমার কতগুলো অ্যাপ আছে তা অন্তর্ভুক্ত। নিচে তুমি তোমার বর্তমান রিড এবং রাইটের একটি দ্রুত ঝলক দেখতে পারো। তাই যদি কখনো তোমার অ্যাপ কেমন চলছে তা দেখতে চাও, তাহলে এটাই প্রথম দেখার জায়গা। এর নিচে বাম পাশে তোমার সেটিংস অ্যাপসে। এখানেই তুমি তোমার বিলিং তথ্য, ইন্টিগ্রেশন, সার্ভিস অ্যাকাউন্ট এবং ইউজার পারমিশনের মতো বিষয়গুলো পাবে। তোমার সম্ভবত এটা প্রায়ই ব্যবহার করার দরকার হবে না, কিন্তু যদি কখনো অ্যাকাউন্ট লেভেলে কিছু ম্যানেজ করতে হয়, সবকিছু এখানেই আছে। এর নিচে আছে হোয়াটস নিউ। ফায়ারবেস তোমাকে নতুন ফিচার এবং আপডেট দেখায়। এর নিচে থাকবে তোমার প্রজেক্ট শর্টকাটগুলো। এই টুলগুলোই আমরা পুরো ভিডিও জুড়ে ব্যবহার করেছি। আমাদের ক্ষেত্রে আমরা ফায়ার স্টোর, অথেন্টিকেশন এবং স্টোরেজে গিয়েছিলাম, তাই এগুলোই এখানে দেখাচ্ছে। তুমি সবচেয়ে বেশি এই 3টে ট্যাবেই যাবে। আর একেবারে নিচে আছে তোমার প্রোডাক্ট ক্যাটাগরিগুলো। এর মধ্যে রয়েছে ডাটাবেস ও স্টোরেজ, সিকিউরিটি, এআই সার্ভিস, হোস্টিং ও সার্ভারলেস ডেভঅপস এবং এনগেজমেন্ট ও অ্যানালিটিক্স। নিচের দিকে যেগুলো আছে সেগুলো একটু বেশি অ্যাডভান্সড, আর তুমি সাধারণত শুধু ডেটাবেস, স্টোরেজ আর সিকিউরিটি ট্যাবেই যাবে। তুমি এখন একদম শুরু থেকে একটি আসল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও লঞ্চ করেছো, সব কিছুই গুগল এআই স্টুডিও, ফায়ারবেস আর হোস্টিঙ্গার ব্যবহার করে। আর যদি এখনও তোমার হোস্টিং প্ল্যানে সাইন আপ না করে থাকো, তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যাও বা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করো। ওই লিঙ্ক ব্যবহার করলে তুমি সবচেয়ে কম দামে হোস্টিং পাবে, এটা নিশ্চিত। এই ভিডিওটা যদি তোমার কাজে আসে তাহলে অবশ্যই লাইক দাও, আর এমন আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে।